ওহি বিশাল প্রাচীর ঘেরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার কাছে শুয়ে আছে ছোট্ট হুমু। হুট করে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল বাচ্চাটার সাথে। এখন সে আর ওহিকে ছাড়বে না। অবশেষে না পেরে বাধ্য হয়ে বাড়িতে আসতে হলো ওহিকে। সুন্দর দোতলা বাড়িটির সামনে জায়গাটিতে বাগান করা, সেখানে ফুটে আছে রং বেরঙের ফুল। বাগানের ভেতর বসার জন্য একটি সুন্দর জায়গাও আছে। বাগানটির মাঝখানে ছোট্ট জলাশয় টাইপ কিছু আছে, যা খুব সুন্দর এবং আকর্ষণীয়। ওহির চোখ ছানা বড়া। হ্যাঁ, ওদেরও নিজস্ব বাড়ি এবং বাগান আছে ঠিক, কিন্তু এত শৌখিনভাবে কোনো কিছুই গোছানো নেই। বাড়িটি দেখলেই বোঝা যায় কোনো একজন মানুষ অনেক শখ করে বাড়িটি বানিয়েছেন। ওহির ভাবনার মাঝেই নওশাদ ডাকলো। বাড়ি ভেতর যাবেন না, বাইরে থেকে দাঁড়িয়ে দেখবেন। ওহির ধ্যান ভাঙে, তবে মন টানে না আর ভেতরে যেতে। তন্নাদ্দেই খেয়াল করে ছোট্ট হুমু গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। ওহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। হুমুকে দেখিয়ে বলল, যার বায়নায় এখানে এসেছি সে তো ঘুমিয়ে পড়েছে, এবার না গেলেও চলবে। তাই বলে বাইরে থেকে চলে যাবেন নাকি? নওশাদের প্রশ্নে ওহি গায়ে শুই করলো। সে বরাবরই কম মিশুকে। হুট করে কারো বাড়িতে চলে যাওয়া তার কাছে বড় অশোভনীয় লাগলো। তাছাড়া বাড়ির ভেতর কে আছে সেটাও সে জানে না। কে তাকে কোন নজরে দেখবে, তাদের সাথে কিভাবে কথা বলবে, কি বলবে সেটাও ভাববার বিষয়। অথচ এ জায়গায় চিত্রা হলে মহা আনন্দে চলে যেত। মেয়েটা বড় মিশুকে কিনা এক মুহূর্তে মানুষের সাথে মিশে যেতে পারে, কিন্তু ওহির যে বড় সংকোচ হয়, তাই এত শত অস্বস্তি নিয়ে অবশেষে সে মন স্থির করলো যাবে না। যে ভাবনা সেই কাজ। হুমুকে আলগোছে নওশাদের কোলে দিতে দিতে বলল, আজ নয়, আরেকদিন যাব, আজ একটু তাড়া আছে। এটা কোনোভাবে সম্ভব না। আপনি আমার বাড়ির সামনে থেকে চলে যাবেন আর আমি কিছু বলবো না ভেবেছেন? চলুন এখনই, না হয় হুমু কাঁদবে। নওশাদের বোকা শোকা একরোখা উত্তরে ওহি বিরক্ত হলো না, বরং হাসলো। যার জন্য যেতাম সে তো ঘুমেই, তাহলে কিভাবে কাঁদবে সে? ওহির ভাবলেশহীন উত্তরে ভ্যাবাচেকা খেল নওশাদ। তবে সে দমে যাওয়ার পাত্র নয়। তাই ওহিকে বিব্রত করতে দুষ্টমির স্বরে বলল, হুমু না কাঁদলে হুমুর বাপ কাঁদবে, তাও আপনাকে যেতে হবে। তাহলে বরং হুমুর বাপ একটু কাঁদুক, এরপর ভেবে দেখব যাওয়া যায় কিনা। কাঁদবে সেদিন, যেদিন একেবারের জন্য আনবো। খুশিতে কাঁদবো, আজ তো মিনিট খানেক থাকবেন। কান্না আজ লস প্রজেক্ট হবে। নওশাদের কণ্ঠে দুষ্টমির ছোঁয়া এবং ঠোঁটে কুটিল হাসি। ইশারা বুঝতে ভুল হয় না ওহির, তাই সে তো প্রায় খিলখিল করে হেসে ওঠে। নওশাদের থেকে এক পা উপরে গিয়ে বলে, তাহলে ঠিক আছে, কান্নাটা সেই দিনের জন্যই বরাদ্দ থাক, যেদিন এটা লাভ প্রজেক্ট হবে। আজ তবে আসি। কথা থামিয়েই বিদায় নিল ওহি। নওশাদের চেয়েও জোর করতে পারল না। অতটুকু অবধি অধিকার তার বোধ হয় এখনো হয়ে ওঠেনি। যখন হবে তখন দরকার হয় বেঁধে রেখে দিবে। সবচেয়ে বেশি বেতনের টিউশনিটাও আজ হাতছাড়া হয়েছে বাহারের। ছাত্রীর বিরক্তিকর কর্মকাণ্ডে টিউশনিটা হাত ছাড়তে বাধ্য হয়েছে সে। অল্প বয়সী মেয়েদের আবেগ থাকে গুরুতর, এবং সে আবেগের সমুদ্রে পড়ে তারা আর কিছু দেখতে চায় না। বুঝতে পারে না বাহারের ছাত্রী টিনাও সেই শ্রেণীর একজন মানুষ। অতিরিক্ত আবেগে সে অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ না হলে কি আজ বাহারকে চিঠি দিতে পারত? এমনকি বাহার প্রত্যাখ্যান করায় তার পা ধরে বসেছিল। অবশ্য সে কয়েকদিন যাবতই বাহারে এটা খেয়াল করছিল, কিন্তু পাত্তা দেয়নি। ভেবেছিল অল্প বয়সী আবেগকে বেশি গুরুত্ব না দিলে তা আপনা আপনি থিতিয়ে আসবে। অথচ সে ভুল ছিল। বরং তার নীরবতাকে মেয়েটার সম্মতি ভেবে নিয়ে আরো ভয়ঙ্কর কাজ করার সাহস পেল। বাহারের চোখে মুখে ক্লান্তি আছড়ে পড়ছে। একে অপরে প্রায় দুটো টিউশনি হাতছাড়া করলো। চিত্রাকে অবশ্য সে ইচ্ছে করে আর পড়াতে যাচ্ছে না। মেয়েটা আজকাল তার কাছে পড়েও ছিল না। বাহারের শাসনে তার যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। ভাবুক হা হুতাশ কি করবে, অল্প বয়স। নিজের পছন্দের মানুষটাকে এত কাছ থেকে দেখে আবেগ সামলাতে পারে না, অনুভূতি দমিয়ে রাখতে পারে না। এতে প্রকৃতপক্ষে মেয়েটারই তো ক্ষতি হচ্ছে।
তাই এসব ভেবেই আর পড়াতে যায় না। এমন অনির্দিষ্ট হাজারখানেক চিন্তা বোঝায় নিয়ে যখন রাস্তা দিয়ে একা হাঁটছিল বাহার, তখন অনুভব করলো সে একা নয়, তার পাশে আরও একজন হাঁটছে, নিঃশব্দে, নীরবে, নিভৃতে। বাহার পাশ ফিরে তাকাতেই চিত্রার ঘরমাক্ত মুখটি চোখে পড়ল। লাল হয়ে আছে মুখটি। বাহার ভুরু কুঁচকালো। তুমি এখানে? তোমার আপনি যেখানে আমি তো সেখানেই থাকবো। চিত্রার হাসি হাসি বদনখানি সরু চোখে একবার পরখ করে নিল বাহার ভাই। ধমক দিতে গিয়েও থেমে গেল সে। গুরুগম্ভীর কণ্ঠে বলল, এখন বাড়িতে থাকার কথা, কিছুদিন পর তোমার পরীক্ষা, সব ভুলে গেছো? বাড়িতে কিভাবে থাকবো? আপনি বাইরে থাকলে আমার যে বাড়িতে মন টেকে না। ফাইজলামো করছো? না, ভালোবাসাবাসি করছি। আপনারে ভালোবাসলে এত শক্তি, আপনারে ভালোবাসলে এত শান্তি লাগে কেন? কারণ এখন অশান্তি তোমার ভালোবাসার দুয়ারে এসে দাঁড়ায়নি। কখনো দাঁড়াবেও না। আপনি যেখানে আছেন সেখানে কোনো খারাপই আসতে পারবে না। হাসালে রঙ্গনা। আগুনের সামনে দাঁড়িয়ে বলছো আগুনকে তুমি বিশ্বাস করো, সে তোমার শরীর জ্বালাবে না। অন্ধবিশ্বাস করো না মেয়ে, যখন পুড়ে ছাই হয়ে যাবে তখন বুঝবে আগুনের জ্বালা কত। আগে থাকতে সামলে যাও। চিত্রা দাঁড়ালো আর চোখে চাইল বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের দৃষ্টি তখনও গন্তব্যহীন। মিহিমন্দ বাতাস এসে শুয়ে শুয়ে যাচ্ছে তাদের শরীর। চিত্রা সে বাতাসের তালে অন্যমনস্ক হলো, কিছুটা ভাবুক হয়ে বলল, আমায় বিয়ে করবেন বাহার ভাই? চিত্রা অসম্ভব রকমের আবদার থেমে গেল। এবার বাহার ভাইয়ের পা তড়িৎ গতিতে সে চিত্রার দিকে চাইল। মেয়েটার চোখে যেন পৃথিবী সম মায়া, আবদার, আহ্লাদি, আদুরে সকল আধ্যাত্মিক অনুভূতি যেন মেয়েটার মুখমণ্ডলে এসে ঘাপটি মেরে বসেছে। অথচ সেই সকল মায়াও ঝেড়ে ফেলল বাহার। গা ছাড়াভাবে চিত্রা সকল অনুভূতিকে হাওয়ায় উড়িয়ে বলল, অদ্ভুত আবদার করো না রঙ্গনা। চিত্রা দাঁড়িয়ে রইল ঠাই, একরোখাভাবে বলল। বিয়ে না করলে যাব না। বাহার গা গরম করলো না তেমন। চিত্রা ঘাড় তেরামি করলো, বাহারের হাত জড়িয়ে ধরলো, মেঘমন্দ কণ্ঠে বলল, চলুন বিয়ে করে ফেলি, আমাদের সকল সমস্যা দেখবেন মুহূর্তেই শেষ হয়ে যাবে, চলুন। চিত্রার আবদারে কোনো থামাথামি নেই। বাহার বার কয়েক থামতে বললেও চিত্রা শুনল না বারণ। পথচারীদের কেমন সন্দিহান দৃষ্টি এসে চিত্রার চোখ মুখ শরীরে ছড়িয়ে পড়ছে। চোখ এড়ালো তা বাহারের। অবশেষে হুট করে সে একটি অপ্রত্যাশিত কাজ করে বসল। কোমল চিত্রার আদুরের শরীরটা হালকা বল প্রয়োগ করে ধাক্কা দিল। আচমকা ধাক্কায় ছিটকে পড়ল মেয়েটা, কোকিয়ে উঠল ব্যথায়। অথচ বাহার সেই ব্যথায় আর্তনাদ শুনল না। এর আগে সে প্রস্থান নিয়েছে। চিত্রার ব্যথাতুর দৃষ্টি বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। কেউ দেখল না সেই অশ্রু, কেউ দেখল না অষ্টাদর্শীর বুকের ব্যথা। সওদাগর বাড়িতে চিন্তার আরেকটি রাত নেমেছে। বাড়িটির মেয়ে আজ আবার নিরুদ্দেশ। চারপাশে খোঁজ পড়েছে তার। এ নিয়ে আক্রোশে ফেটে পড়ছে চিত্রার দাদি আনোয়ারা সওদাগর। চিত্রার বাবাও বার কয়েক হুঙ্কার দিয়ে উঠেছে। চিত্রা সকলের অবস্থা বেসামাল। এর মাঝেই সকলকে লুকিয়ে ওহি চেরিকে নিয়ে বেরিয়ে গেল। সাবধানী ভঙ্গিতে কিছুটা দৌড়িয়ে ছুটে গেল তারা বাহার ভাইদের বাড়িতে। বার কয়েক বেল বাজাতেই দরজা খুলল নোঙ্গর নামের মেয়েটি। প্রথমে ওহিকে দেখে কিছুটা ভ্রু কুচকালেও পরক্ষণে চেরিকে দেখতেই তার কুচকানো ভ্রু সমান হয়ে এলো। চোখ মুখে কেমন ছড়িয়ে পড়ল বিরক্ত। কর্কশ কণ্ঠে তবে ফিসফিসিয়ে বলল, কি চাই? নোঙ্গরের এমন কণ্ঠ পছন্দ হলো না ওহির। তাছাড়া মেয়েটাকেও তার পছন্দ নয়। এই মেয়েটাই সেদিন চেরির সাথে খারাপ ব্যবহার করেছিল। তাছাড়া চিত্রাও মেয়েটাকে সহ্য করতে পারে না। আর ওহির সিক্স সেন্স বলে চিত্রা ও বনফুলের দূরত্ব ভয়ানক পরিণতির কারণেই মেয়েটা ওদের সম্পর্কের তৃতীয় ব্যক্তি ছিল। আর সবসময় যে কোনো সম্পর্কেই তৃতীয় ব্যক্তিগুলো সুচ হয়ে ঢুকে এবং ফাল হয়ে বের হয়, হোক সেটা প্রেমের সম্পর্ক কিংবা বন্ধুত্বের। কি সমস্যা? দরজায় এসে সঙ্গের মতো দাঁড়িয়েছেন কেন? কি প্রয়োজন? মেয়েটার কথায় ভঙ্গিতে ক্ষেপে উঠল ওহি। দাঁত কিরমির করে উত্তর দিল, কাকে সং বলছেন আপনি? জিব্বা টেনে ছিঁড়ে দেব আপনার। অসভ্য মেয়ে, থাকছেন তো অন্যের বাড়িতে, আবার ভাব করছেন যেন আপনিই বাড়ির মালিক।
ওহির এমন আক্রোশ সহ্য হলো না মেয়েটির, ওদের মুখের উপর দরজাটি বন্ধ করে দিল। মেয়েটির এহেন আচরণে ভাবাচেকা খেয়ে গেল তারা। দুই বোন দুজনের মুখ চাওয়াচাই করলো। চেরি অসহায় কণ্ঠে বলল, থাক বুবু, চলে যাই, আসো, ওরা ঢুকতে দেবে না আমাদের। বোনের অসহায় কণ্ঠে রাগ বাড়ল ওহির। ইচ্ছে করলো মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। যদিও সে জানে না মেয়েটি তার বয়সে বড় কিনা ছোট, কিন্তু তবুও তার এই অন্যায় কাজটি করার ইচ্ছে হলো। অবশেষে না পেরে দুজনেই বাড়ির দিকে পা বাড়াতেই বাহার ভাইদের সদর দরজাটা খুলে গেল শব্দ করেই। ভেসে এলো মেয়েলি কণ্ঠ, ছোট আপা, তুমি চলে যাচ্ছ কেন? আসো, ভেতরে আসো। আকস্মিক বর্ণফুলের কণ্ঠটি কাঠফাটা রোদ্দুরে এক বিন্দু বৃষ্টির ন্যায় লাগলো ওহির। তার আক্রোশ মেটানোর সুযোগ পেল না যেন, তাই তো ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলল, কিভাবে ভেতরে যাব বনফুল? তোমাদের বাড়ির তো এখন নতুন করতে এসেছে, সে অনুমতি না দিলে কি আমরা অধমরা যেতে পারি? শেষের কথাটি ওহি নোঙ্গরের দিকে অগ্নিদৃষ্টি ফেলেই বলল, তাই নাকি? শুক্র 8 দিন হলো বাড়িতে এসেছে সে, তাও মেহমান হয়ে। সে ঠিক করবে কে বাড়িতে আসবে কে আসবে না। হাসালে ছোট আপা, মেহমান আর যাই হোক কর্ত্রী হতে পারে না। আর যারা অনির্দিষ্টকালের জন্য আসে তারা বেশি দিন মেহমানও থাকে না। তারা তখন, যাক বাদ দাও, ভেতরে আসো আপা। নোঙ্গর যেন অপমানে মূর্ছা গেল। নতজানু মাথাটি তার আরো নত হয়ে এলো। বনফুল তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। বনফুলের আচরণে ওহি ভুরু কুঞ্চিত হলো। মেয়েটার আচরণে তো আজ কোনো উগ্রতা নেই, বরং চোখ মুখ যেন কেমন অদ্ভুত লাগছে। চোখের নিচে কালো কালির প্রলোভ, কেমন যেন দেখতে লাগছে। এখন এত শত ভাববার সময় নেই বলেই ওহি তেমন মাথা ঘামালো না। দ্রুত ওই বাসায় প্রবেশ করলো, ব্যস্ত কণ্ঠে বলল,